শিক্ষার্থীদের বিক্ষোভে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোটা সচিবালয় এলাকা। পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট পাটকে নিক্ষেপের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এর আগে সকালে মাইলস্টোন স্কুল এবং কলেজে আইন, শিক্ষা উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। এই ঘটনার দায় আসলে কার? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজ। দর্শক, আমি ফারদাস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন অতিথিকে। এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি। স্টুডিওতে আছেন অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী, নিরাপত্তা বিশ্লেষক। দর্শক, জানিয়ে রাখতে চাই, জুমে আমাদের সঙ্গে যুক্ত হবেন অধ্যাপক ডাক্তার মির্জা মোহাম্মদ তাইবুল ইসলাম, বার্নো-প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ, বিভাগীয় প্রধান, বার্নো-প্লাস্টিক সার্জারি বিভাগ, কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল। জনাব ইশফাক ইলাহি চৌধুরী, যে বাস্তবতায় আসলে আমরা দাঁড়িয়ে আছি, এখানে আসলে এই প্রশ্নের উত্তর খোঁজাটা কতটা উচিত আমি জানি না, তারপরেও জানতে চাই শুরুতেই, এই দুর্ঘটনার আসলে দায় কার? দুর্ঘটনা তো যদি বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হয়েছে স্কুলের উপরে, সুতরাং আমি বিমান বাহিনীর একজন প্রাক্তন সদস্য হিসাবে আমি ভীষণ শোকাক্রান্ত এবং আমি নিশ্চিত যে বিমান বাহিনীর প্রতিটি সদস্য আজকে তাদের হৃদয় ভারাক্রান্ত। আমরাও আমাদের একজন প্রশিক্ষিত পাইলটকে হারিয়েছি এই দুর্ঘটনায়। সুতরাং বিমান ফ্লাইং ইটসেলফ একটা রিস্কি জিনিস এবং এখানে একটা প্রশিক্ষণ অবস্থায় এটাকে যুদ্ধ জাহাজের প্রশিক্ষণ বিমান ছিল, এটা যুদ্ধ বিমানের। তো সেটা তার নিয়মিত ফ্লাইটে এটা অ্যাক্সিডেন্টটা ঘটেছে এবং দুঃখজনকভাবে এখন পর্যন্ত আমরা যা জানি যে তার আকাশে ওড়ার কিছুক্ষণ পরেই তার মধ্যে একটা যান্ত্রিক গোলযোগ দেখা যায় এবং সেটার ডিটেলস আমরা এখনো জানি না। এবং সে প্রবাবলি ল্যান্ড করার চেষ্টা করছিল যে সে ফেরত আসতে গিয়ে স্কুলটা যদি আপনার লোকেশন দেখেন তো ঠিক রানওয়ে থেকে উত্তর থেকে যদি দক্ষিণের দিকে রানওয়েতে ল্যান্ড করতে হয়, ঠিক ওই ফ্লাইট পাথের উপরেই ওই স্কুলটা, এবং সে হয়তো চেষ্টা করছিল ল্যান্ড করবে, কিন্তু তার ওই যে 3-4 কিলোমিটার শর্ট হয়ে যাওয়াতে সে ক্র্যাশ করে গেছে। সে বেরিয়ে আসার চেষ্টা করছিল, সেটাও সে সাকসেসফুল হয়নি। বেরিয়ে এসছে, কিন্তু সেখানেও সে দুঃখজনকভাবে। ইশফাক ইলাহি চৌধুরী, ঘটনাক্রমে প্রশ্ন আসে, জনবহুল এলাকা এবং স্কুলের পাশেই কেন প্রশিক্ষণের প্রয়োজনীয়তা পড়ে? স্কুলের প্রশিক্ষণ তো আমাদের রানওয়ে একটাই, এবং স্কুল তো হয়েছে পরে। এই রানওয়েটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে রানওয়েটা ছিল এবং সেটা পাকিস্তানি আমলে 1962 সালে কি 64 সালে এটাকে একটা আন্তর্জাতিক মানের বিমানবন্দরের রূপান্তর করা হয়েছে, যেটা কাজ শেষ হয়েছে 1980 সালে। এবং 1980 সাল থেকে এখানে কিন্তু বেসামরিক বিমান এবং সামরিক বিমান পরিচালনা হয়ে আসছে। আজকে 2025 সাল, ঠিক আছে? তাহলে কত বছর হলো দেখেন। এত বছর তো এখানে ফ্লাইং হয়েছে, এয়ারফোর্সেরও ফ্লাইং হয়েছে, সিভিল এভিয়েশনের ফ্লাইং হয়েছে, তবে দিনকে দিন ফ্লাইং বাড়ছে। এবং এর আগেও কিন্তু রানওয়ের খুব কাছেই অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু সেখানে বেসামরিক লোকক্ষয় হয়নি। এইটাও যদি আপনার এই অ্যাক্সিডেন্টটা যদি আরেকটু পরেও হতো তাহলে হয়তো এই ধরনের লোকক্ষয় হতো না। যেহেতু এই স্কুলটা হয়েছে অনেক পরে, স্কুলটা হয়েছে রাইট অন দ্য সেন্ট্রাল লাইন অফ দি রানওয়ে, এবং এটার যে কতটুক কে পারমিশন দিয়েছে বা পারমিশন যথেষ্ট নিয়ম আছে আমাদের রানওয়ের। আপনার উত্তর এবং দক্ষিণে একটা আমরা ফানেল বলি, আপনি যত কাছে থাকবেন অত কিন্তু আপনাকে নিচে থাকতে হবে, এবং কিছু অংশ তো আপনি কিছুই করতে পারবেন না, তারপরে করতে পারেন। যেমন ধরেন আপনার এদিকে যদি যান, আপনার নিকুঞ্জে আপনার 2 তলা 3 তলার বেশি করা যাবে না। আপনার বাড়িধারা তারপরে আছে, সেখানে 5-6 তলা, যত দূরে যাবেন অত উঁচু হবে। এখন আপনি যদি ম্যাপে দেখেন, এই স্কুলটা হচ্ছে একদম লাইনের সেন্ট্রাল লাইন, যত প্লেনই যাক এর উপর দিয়ে যাবে, স্কুলের উপর দিয়ে যাবে। তো এটাও আর্গুমেন্ট করা যেতে পারে যে স্কুলটা কি আসলেই ওখানেই
অ্যালাউ করা উচিত ছিল কিনা, উচিত হয়েছে কিনা, বা স্কুল কর্তৃপক্ষ এটা ঠিক মতো বানিয়েছেন কিনা। কিন্তু আমি যদি উল্টো করে প্রশ্ন করি, স্কুল যেহেতু হয়েছে, আমরা যেমনটি জানি যে গতকাল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের প্রথম একক মিশন ছিল, যেটিকে বলা হয় আসলে সোলো ফ্লাইট ট্রেনিং, একজন পাইলটের ট্রেনিং এর শেষ ধাপ। বহির্বিশ্বে আমরা যে বিষয়টি দেখি যে কোনো ট্রেনিং সেশন সিভিলিয়ান এরিয়া থেকে অনেক দূরে করা হয়। এখানে তো কোনো ট্রেনিং হয় না, এটা আপনার প্রত্যেক ইয়েতে বলা হচ্ছে এটা একটা ফাইটারের ট্রেনিং ভার্সন, এবং সে তো শেষ ধাপ, এবং সে আগে টেক অফ করেছে তার ইনস্ট্রাক্টর সহ, টেক অফ করে জাস্ট একটা কি দুইটা সার্কিট দিয়েছে কিনা তাও জানি না, বাট ল্যান্ড করেছে। ইনস্ট্রাক্টর তার বিবেচনায় মনে করেছে এখন সে একা যেতে পারবে, সে ইনস্ট্রাক্টর নেমে গেছে, সে প্লেনটাকে নিয়ে উপরে উঠেছে। উপরে ওঠার পরই একটা মেকানিক্যাল ট্রাবল হয়েছে, সে ফেরত এসে ল্যান্ড করতে চেয়েছে, ল্যান্ড করতে পারে নাই, তখন এই স্কুলটার উপরেই ঘটনাটা ঘটছে। সুতরাং এটা ট্রেনিং, আমাদের যে ট্রেনিং এরিয়া যেটা বারবার বলা হচ্ছে যে ট্রেনিং মিশন, তো আমাদের ফ্লাইং হয় আপনার ময়মনসিংহের এদিকে, গৌরীপুরের এখানে, আপনার ঘাটাইল যেখানে বনাঞ্চল আছে সেখানে, এবং জনসংখ্যা যেখানে কম সেখানে ফ্লাইং হয়, এবং সেখানে বিভিন্ন ধরনের আপনার ফায়ারিং হয়, আপনার এয়ার টু এয়ার আমাদের অনেক ধরনের এক্সারসাইজ হয়, সেগুলো কিন্তু জনবসতিপূর্ণ এলাকায় হয় না। কিন্তু টেক অফ এবং ল্যান্ডিং এটা তো আপনাকে ওই একটা রানওয়ে থেকেই করতে হবে, আর তো কোনো রানওয়ে নাই যেখান থেকে আপনি টেক অফ করতে পারবেন। সুতরাং এখানে জনবহুল এলাকায় কেন টেক অফ করলো, সে তো সারাক্ষণ করছে, আমাদের করছে না, এত বছর ধরে তো আমাদের সিভিল এয়ারক্রাফটও করছে, মিলিটারি এয়ারক্রাফট করছে, প্রাইভেট এয়ারলাইন্স করছে, দেশি এয়ারলাইন্স করছে, বিদেশি এয়ারলাইন্স করছে, হেলিকপ্টার্স করছে। তো অ্যাক্সিডেন্ট এখন হয়েছে বাংলাদেশ আপনি বলতে পারেন যে আমাদের এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আদৌ এই ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়া উচিত ছিল কিনা। আমি আবার পুরনো কথা বলবো যে ৬২ সালে যখন, বা ৬৪ সালে, এমনকি ৮০ সালে যখন এই বিমানবন্দরটি ওপেনিং হয়, তখন তো এত ঘনবসতিপূর্ণ এলাকা ছিল না, ঠিক আছে। যখন এটার আমাদের তো তখন আমরা তেজগাঁ থেকে অপারেট করতাম, ঠিক আছে। ১৯৬২ সালের দিকে ডিসাইড হলো যে না, ওইখানে আমরা শহর এগিয়ে আসছে, তখন আমরা ওখানে হলো, ডিসাইড হলো। তো আরও আগেই ওটা অপারেট হতো। এই যে এয়ারক্রাফটটা তখন যে ডিসিশনটা নেওয়া হয়েছিল, তা ছিল পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকা, সেখান থেকে এয়ারক্রাফট যাবে করাচি, যাবে লাহোর, বড়জোর যাবে রেঙ্গুন, এর বাসি যাইতো না, চীনে যাইতো। তো এখন একটা স্বাধীন দেশের রাজধানীর একটা মেজর এয়ারপোর্ট, এইটার উচিত ছিল, এবং যেটার আমাদের প্ল্যান ছিল, এবং সরকার প্রায় অ্যাপ্রুভ করে ফেলেছিল যে এখান থেকে আমরা এয়ারপোর্টটা সরে যে আড়িয়ল বিল বলে একটা জায়গা আছে ঢাকা শহরের পশ্চিম দিকে, মুন্সিগঞ্জে, সেখানে আমরা এটা করব। কিন্তু ওই স্থানীয়, এবং কারণ ওই একটা জায়গা খুঁজে পাওয়া গিয়েছিল ঢাকার কাছে, অথচ সেখানে জনবসতি বলতে গেলে নাই, অনেক বিল অঞ্চল। এই বিল অঞ্চলে কিছু ওয়াটার বডি রেখে ওখান দিয়ে আমরা করে রানওয়েটা করে আমরা ঢাকার সাথে মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে দিয়ে কানেকশন দিতে পারতাম, যেভাবে পৃথিবীর অনেক ইয়েতে হয়। কিন্তু এই স্থানীয় জনগণের বাধা, তারা কিছুতেই অ্যাকোয়ার করতে দিবে না। একদিন বোধহয় পুলিশের গুলিও হলো, কিছু মানুষ মারা গেল, একজন দুইজন। সরকার বললো ঠিক আছে থাক, আমাদের এইখানেই আমরা অপারেট করব, এবং এই যে থার্ড টার্মিনাল করা হলো। কিন্তু যেভাবে শহর, এর মধ্যে তো অনেক শহর বেড়ে গেছে, যেখানে যখন এটার প্ল্যান হয়েছিল তখন আমাদের শহর ছিল আপ টু তেজগাঁ ক্যান্টনমেন্ট, এখন শহর চলে গেছে গাজীপুর, শহর চলে গেছে সাভার, সবই আপনার পপুলেটেড। আপনি কোথায় থেকে অপারেট করবেন? ঢাকা থেকে? আমাদের প্রশিক্ষণ তো হয়, প্রশিক্ষণ বলতে যেটা বোঝায় সেটা তো যশোরে হয়, প্রশিক্ষণ হয় যশোরে, কিছু কিছু প্রশিক্ষণ চট্টগ্রামে। ঢাকায় যেটা আছে এটা তো আপনার, তারা অপারেশনাল পাইলট, এবং এই যে সে যেহেতু F7 তার পোস্টিং হয়েছে, F7 সে তার একটা কোর্স কমপ্লিট করেছে, এবং সে বেশ কয়েকটা মিশন তারা উইথ ডুয়েল করার পরে তাকে বলেছে যে ওকে নাও ইউ গো সোলো। তো এখন সেখানে যদি কোনো মেকানিক্যাল প্রবলেম হয়ে থাকে সেটার ইনভেস্টিগেশনই বেরোবে যে তার। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এই পর্যায়ে আমাদের সঙ্গে জুমে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার মির্জা মোহাম্মদ তাইবুল ইসলাম।
ডাক্তার তাইবুল ইসলাম, নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আপনি কিছুক্ষণ আগে বার্ন ইউনিট সরেজমিনে পরিদর্শন করেছেন। আপনার কাছে জানতে চাই এই মুহূর্তের পরিস্থিতি আসলে কি দেখছেন? আসলে পরিস্থিতি তো এখনো অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মান্তিক। আমরা চিকিৎসক হিসেবে এই ধরনের পরিস্থিতি আমাদের সবসময়ই ফেস করতে হয়। যে বাচ্চাগুলো এখনো ফাইট করছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে, তাদের জীবনকে বাঁচিয়ে তোলার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত আছে। আমাদের মাননীয় উপদেষ্টা, সহকারী উপদেষ্টা, আমাদের ডিজি মহোদয় এবং আমরা সকল বার্ন এবং প্লাস্টিক সার্জারি চিকিৎসক এই চিকিৎসা কার্যক্রমের সঙ্গে সর্বতোভাবে এবং সার্বক্ষণিকভাবে সংযুক্ত আছি। এখন যে বাচ্চাগুলোর ডিপ বার্ন হয়েছে তাদেরকে আমরা আর্লি এক্সিশন করে ডোনার স্কিন গ্রাফট, আমরা যেমন ব্লাড ডোনেশন করতে পারি একই রকম ভাবে আমরা স্কিনও ডোনেট করতে পারি। আমাদের এই নতুন বার্ন ইনস্টিটিউটে একটি স্কিন ব্যাংকও আছে। সেই স্কিন ব্যাংকে আমাদের জনগণ এবং রোগীর বা বাচ্চাদের গার্ডিয়ানরা স্কিন ডোনেট করলে সেই ডোনেটেড স্কিনটা আমরা টেম্পোরারি গ্রাফট করে দিলে ওদের যে ক্ষতের গভীরতা এবং তার কারণে যে জটিলতাগুলো সেগুলো অনেকাংশে কমে আসবে এবং তাদের লংজিভিটি, তাদেরকে ফাইট করার যে ক্যাপাসিটি সেটা ইমপ্রুভ করবে। পর্যায়ক্রমে ওদের যে গায়ের চামড়া সেটাকে আমরা এক্সপ্যান্ড করে সেখানে গ্রাফটিং করে তাকে দ্রুত সুস্থ করে তুলতে পারবো। এটি হচ্ছে আমাদের বর্তমান স্ট্র্যাটেজি। এটি আমরা আলোচনা করে এই স্ট্র্যাটেজিতে এখন উপনীত হয়েছি। এটি বিশাল কর্মযোগ্য, এতগুলো ছোট ছোট বাচ্চা, এদেরকে দ্রুত সুস্থ করে তোলাটাই আমাদের প্রথম এবং প্রধান কার্যক্রম বর্তমানে। ধন্যবাদ। ডাক্তার তাইবুল ইসলাম, আরো একটি প্রশ্ন আপনার কাছে রয়েছে। আপনি যেহেতু সম্প্রতি, আমরা যদি বলি যে পরিদর্শন করে এলেন, আমরা একটু জানতে চাই আকস্মিক এই দুর্ঘটনার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না, কিন্তু বার্ন ইউনিটে আপাতত চিকিৎসক কিংবা নার্স কিংবা চিকিৎসা সামগ্রীর কোনো সংকট আছে কিনা? এখন তো এই ধরনের প্রসেসের জন্য বা এই ধরনের ম্যাসিভ ক্যাজুয়ালিটির জন্য আমাদের বার্ন ইনস্টিটিউট সবসময় প্রস্তুত থাকে। এটা এমন কোনো বিষয় নয় যে আমরা কখনোই প্রস্তুত থাকি না। এবং আপনারা জেনে থাকবেন যে আমাদের চিকিৎসক যারা এখানে চাকরি করেন, নার্স এবং অন্যান্য ওয়ার্ড বয় বা তার যে অক্সিলারি স্টাফ আছে, সবাই কিন্তু ঘটনা শোনা মাত্রই, যখনই ঘোষণা আসলো যে অনেক ক্যাজুয়ালিটি আসছে, সবাই যে যেখানে ছিল প্রত্যেকে যত কাজ থাকুক সব ফেলে দিয়ে কিন্তু প্রত্যেকেই সব এই ইনস্টিটিউটে চলে এসেছে এবং বাচ্চাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেছে। এখন পরবর্তীতে আমাদের যে কার্যক্রমগুলো প্রয়োজন হবে, যে লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হবে, আমাদের সরকার সেটা আমাকে সাপোর্ট দেবে। আমাদের আজকে দেখলাম যে উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা, স্বাস্থ্য সচিব ওনারা এবং ডিজি মহোদয় সহ সকলেই ওখানে লিস্ট করছেন যে কি কি ইকুইপমেন্ট প্রয়োজন হবে, কি কি ড্রাগ প্রয়োজন হবে, সবগুলো প্রোভাইড করার জন্য সব রেডি আছে। আমার মনে হয় না যে এখানে এই ওষুধপত্র নিয়ে কোনো সমস্যা হবে। আমাদের সমস্যা যেটা হবে বাচ্চাদেরকে দ্রুত সুস্থ করার জন্য যে তাদের শারীরিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলোকে অভ্যন্তরীণ ভাবে আল্লাহ তাআলা যেন দ্রুত ওদেরকে সুস্থতার দিকে নিয়ে যেতে পারে, সেই দোয়াই এখন কাম্য। আমাদের কার্যক্রমে কোনো ঘাটতি থাকবে না ইনশাল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা কি করে সেটা তো আল্লাহ তাআলা একমাত্র সবকিছু নিয়ামক, উনিই বলতে পারবেন। আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি, এমনি অফিসিয়াল কোনো ঘাটতি নেই, ঔষধপত্র বা অন্য কোনো কিছু দিক দিয়ে কোনো ঘাটতি নেই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, দেশ সন্ধানের পর্যায়ে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব ইশফাক ইলাহি চৌধুরী, যে আলোচনায় আমরা ছিলাম, যে বিমানটি আসলে বিধ্বস্ত হলো F7 মডেলের, সেই মডেল নিয়েও কিন্তু নানামুখী প্রশ্ন আছে। আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অনেক বিশ্লেষকও প্রশ্ন তুলছে, কারণ F7 বিমানের দুর্ঘটনার হার বেশি, পরিসংখ্যান এমনটি বলছে। এবং 2015 এবং 2018 সালে বাংলাদেশে একই মডেলের দুটি বিমান বিধ্বস্ত হয়েছিল। তারপরেও কেন আমাদের বহরে এই মডেলের বিমান যুক্ত করা হয়েছে? এবং আরও একটি তথ্য যদি জানিয়ে রাখি, 2013 সালে চায়না এই বিমানের প্রোডাকশন বন্ধ করে দিয়েছে। তো আমরা চায়নাতে কি প্রোডাকশন বন্ধ হয়েছে? চায়নাতে ফ্লাইং বন্ধ হয়েছে কখন? 13 সালে যদি যে প্লেনটা প্রোডাকশন হয়েছে সেটা তো আরও 15 বছর 20 বছর চলবে। সুতরাং এয়ারক্রাফট এক্স্যাক্টলি এইটা কোন মডেলের সেটা আমি বলতে পারবো না, কিন্তু বিশ্বের অনেক দেশেই এই F7, এই আমাদের বছর দুয়েক আগে পর্যন্ত পাকিস্তানে কয়েকশো F7 ফ্লাই করতো। আপনার এরই যে ইকুইভ্যালেন্ট যদি আপনি সোভিয়েত মডেল দেখেন, মিগ-21 থেকেই কিন্তু F7 আসছে। সেটা তো ভারতে এখনও কয়েকটা স্কোয়াড্রন মিগ-21 ফ্লাই করছে।
অতি সম্প্রতি যে পুলওয়ামা পরে ইনসিডেন্টের পরে ভারতের একটা MiG-21 স্ক্র্যাম্বল হয়েছিল এগেনস্ট পাকিস্তানি এয়ারক্রাফট, এবং সে ক্লেম করেছে একটা F-16 সে করেছে। এরা আবার ওই অভিনন্দনকে অ্যারেস্ট করলো না, অভিনন্দন যে এটা MiG-20, দ্যাট মিনস MiG-21s আর ফ্লাইং। ইফ MiG-21s ক্যান ফ্লাই, F-7 ক্যান অলসো ফ্লাই। কারণ যদিও মডেল পুরনো হলে হয় কি, এগুলো কন্টিনিউয়াসলি আপডেট হতে থাকে। আমরা যেটা ধরেন আজকে আমরা প্রায় 30 বছর ধরে বা তারও বেশি সময় ধরে F-7 আমাদের এয়ারফোর্সে আছে, কিন্তু 30 বছরের F-7 তো এখন নাই। এর মধ্যে প্রত্যেক বছর কিছু কিছু রিটায়ার হয়ে যায়, কিছু কিছু আবার নতুন আমরা প্রকিউর করি, কিছু অ্যাক্সিডেন্ট হয়, কিছু হয়। এবং অ্যাক্সিডেন্ট রেট আপনি বললেন যে অনেক বেশি, এটা কিসের সাথে তুলনা করে আপনি করবেন? এটার কোথায় স্ট্যাটিস্টিক্স আছে? এগুলো কথার কোনো আমি বেসিস খুঁজে পাই না। কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে এই F-7 যেটা MiG-21 সাথে একই রকম মডেলের, এবং MiG-21 শেষের মডেলের মতোই আমাদের এটা F-7 ইজ অলসো আপগ্রেডেড। এবং বাংলাদেশে বিশেষ করে যেটা আসছে F-7BG, এটা কিন্তু আরও অনেক অ্যাডভান্সড। তো তারপরে এটা বলবো যে এই এয়ারক্রাফটটা অত্যন্ত স্টেবল, এবং সারা পৃথিবীতে যত ফাইটার এয়ারক্রাফট প্রডিউস হয়েছে MiG-21 সব থেকে বেশি ব্যবহার হয়েছে, সব থেকে বেশি দেশে এটা ব্যবহার হয়েছে, সব থেকে ইটস এ ব্যাটল টেস্টেড মেশিন। আপনার 71-এ যারা যুদ্ধ দেখেছে তারা দেখেছে যে ভারতীয় MiG-21 কীভাবে এখানে ঢাকায় এসে অ্যাটাক করেছে, সারা বাংলাদেশে তারা অপারেট করেছে, এবং বললাম যে আজকে 2025-এও তারা ব্যবহার করছে। সো ইট ইজ নট দ্যাট, ইয়েস ইট ইজ নট দ্য লেটেস্ট থিং। আমরা তো আর এটা বলছি না যে এটা F-15 বা স্টেলথ এয়ারক্রাফট বা Sukhoi 25 এর মতো, তা নয়, কিন্তু এটা যথেষ্ট ক্যাপেবল আছে বাংলাদেশের মতো দেশে। কিন্তু বাংলাদেশ কিন্তু আমরা চেষ্টা করেছি বিমান বাহিনীতে থাকতে, আমি তখনও ছিলাম, যে নেক্সট মডেলে চলে যেতে। MiG-29 আপনি জানেন যে আমরা 2000 সালের দিকে MiG-21 কিনেছিলাম। সেই MiG-29 কিন্তু এখনও আমাদের ফ্রন্ট র্যাঙ্ক ফাইটার, ইউসি, এবং ওই 8টা কিনেছিলাম, 8টাই এখনও আছে, এবং প্ল্যান ছিল যে আরও কিনবো, সেটা কিন্তু কেনা হয়নি। আমরা এর মধ্যে ইভ্যালুয়েশন হয়েছে অনেক, কখনো শুনেছি আমরা সুখোই কিনছি, কখনো শুনছি আমরা ইউরো ফাইটার কিনছি, কখনো আমরা রাফায়েল কিনছি, নানান ধরনের প্ল্যান হয়েছে, প্রজেক্ট হয়েছে, কিন্তু আমাদের দুঃখজনকভাবে F-7-এর পরের মডেলগুলো আর আমরা কিনতে পারিনি। এখন শুনছিলাম যে চাইনিজ যেটা F-7-এর পরের মডেল হচ্ছে J-10, F-10 বলা যেতে পারে, সেটারও কেনার একটা প্রক্রিয়া হয়তো আছে, বা পশ্চিমা কোনো টেকনোলজি আমরা কিনতে পারি কিনা সেগুলো হচ্ছে, কিন্তু ইট ইজ লং ওভারডিউ, ইনডিড এটা লং ওভারডিউ। আমাদের বিমান বাহিনীর আধুনিকায়ন এখন অনেক জরুরি। আধুনিকায়ন আসলে কি করণীয়? আধুনিকায়ন হচ্ছে যে আমাদের নতুন জেনারেশনের ফাইটার কিনতে হবে। আমরা ট্রান্সপোর্ট কিন্তু ধরেন আপনার এই যে সর্বশেষ C-130J কিনেছি, J মডেল, which is very one of the late model আমরা কিনেছি। হেলিকপ্টার্স ফ্লিট আমাদের আছে, আর্মির আছে, এগুলোর একদম কোয়াইট আপ টু ডেট। কিন্তু এয়ারফোর্স যদি চালাতে হয়, এয়ারফোর্সের যেটা আমরা বলি টিতার ক্ষমতার সেটা হচ্ছে ফাইটার্স। তো ফাইটার্সের ক্ষেত্রে বিভিন্ন কারণে আমাদের এখানে ইনভেস্টমেন্ট হয়নি। আমি জানি যে আমাদের অনেক চেষ্টা হয়েছে, কিন্তু সেটা ফান্ডের অভাবে হোক বা প্রায়োরিটির অভাবে হোক, সেটা আমাদের কেনা হয়নি। এখন এই ধরনের অ্যাক্সিডেন্ট আমাদের হয়তো যদি চোখ খুলে দেয় এবং সরকার যদি ডিসিশন নেয়, তো আমরা এটা ইট শুড নট টেক টাইম, আমরা একটা দুইটা স্কোয়াড্রন আমরা কিনতে পারি, সেইরকম আর্থিক আমাদের আছে। কিন্তু হয় কি, আমাদের ধরুন আপনার প্রায়োরিটিজের একটা আছে। আর্মি একটা গভর্নমেন্ট হয়তো একটা থোক বরাদ্দ দেয়, সেখান থেকে কিছু যায় আর্মির কাছে, কিছু যায় নেভির কাছে, কিছু এয়ারফোর্সের কাছে আসে। তো সেখানে একটা কোথায় কে পায়, কারণ এয়ারফোর্সটা কিন্তু সংখ্যায় কম, কিন্তু এখানে খরচ অনেক বেশি। এক একটা এয়ারক্রাফট দেখেন, খালি কিনলে তো হবে না, সেটাকে মেনটেন করতে হবে, সেটাকে ফ্লাই করতে হবে। আপনার ফ্লাই করতে আপনার পেট্রোলের খরচ কত যায় বৎসরে? কোটি কোটি টাকার আপনি আকাশ, একজন বলতে পারে তাহলে তো আকাশে সব পেট্রোল আপনারা পুড়িয়ে ফেলেন। কিন্তু যদি আপনি এয়ারফোর্সকে একটা ফাইটিং আর্ম হিসাবে দেখতে চান, তাহলে ইউ হ্যাভ টু প্রিপেয়ার 365 days অল দ্য টাইম। এবং সেই জন্য এই যে কোনো মিশনই কিন্তু প্রশিক্ষণ মিশন,
যদি যুদ্ধে হয় যে আপনি যুদ্ধে কমব্যাট মিশন করছেন অথবা আপনি প্রশিক্ষণ মিশন করছেন, এই প্রশিক্ষণ মিশনে আপনি বম্বিংয়ে যাবেন, রকেটিংয়ে যাবেন, এয়ার টু গ্রাউন্ড ফায়ারিংয়ে যাবেন, সেখান থেকে নিয়ে একদম বেসিক প্রশিক্ষণও সব কিছুই কিন্তু প্রশিক্ষণ। যখন বলে যে প্রশিক্ষণ বিমান ঢাকাতে কেন উঠলো, তো ঢাকাতে যদি আপনি ফাইটার রাখতে হয় তো ফাইটারের প্রশিক্ষণ করতে হবে না? সব সময় প্রশিক্ষণ বিমান চলছে। ইট ইজ আনফর্চুনেট যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, এবং ইট ইজ অলসো আনফর্চুনেট যে দুঃখজনক যে আমাদের শহরগুলো আমরা এমন জায়গায় এই এয়ারফিল্ডটা রেখেছি যার চারিদিকে আপনার শহর গত 30-40 বছরে ঢাকা শহর বেড়ে 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 এখন আপনি চারিদিকে দেখেন ঘেরাও হয়ে গেছে। এটা যখন প্রথম তেজগাঁ ছিল ঢাকা থেকে অনেক দূর। ঢাকা তখন কোথায় ছিল? ঢাকা ছিল বুড়িগঙ্গার তীরে, ঠিক আছে? তেজগাঁ ছিল একটা আলাদা শহর। যখন এদিকে চলে আসলো তখন সেটা ডিসাইড হলো যে না, আমরা ঢাকা থেকে বেরিয়ে যাব, আমরা কুর্মিটোলা যাব, সেটাকে বলা হলো যে আন্তর্জাতিক বিমানবন্দর। কিন্তু কুর্মিটোলা শেষ হতে হতে গত 40-50 বছরে এখন সেই আন্তর্জাতিক বিমানবন্দরেরও চারিদিকে হয়ে গেছে। এই যে স্কুলটার কথা বললাম, স্কুলটাও তো আপনি যদি ম্যাপে দেখেন, গুগলসে দেখেন, একদম রানওয়ে স্ট্রেট, মানে হি ওয়াজ কামিং এবং স্কুলটার সামনে এসেই সে ক্র্যাশ করেছে। এখনো যে আসলে অনুমতি পাবার কথা কোনটা, হ্যাঁ ওখানে অনুমতি যে ডিস্টেন্সে আছে সেখানে অনুমতি পেতে পারে, কিন্তু কোন উচ্চতায় সেটা একটা কথা। যে যেটুকু আমাদের মিনিমাম সেখানে তো অ্যাকোয়ার করা আছে, সেখানে কিছুই হবে না। তারপর থেকে দেখবেন যে আপনার একতলা, আরও জোরে যদি যান দোতলা, আরও দূরে গেলে 3 তলা, এই ধরনের পারমিশন দেওয়া হয়ে থাকে। এখন ওই স্কুলটা কততলা আমি নিজেও দেখিনি, গুগলসে আমি ছবিটা দেখলাম, খুব একটা ক্লিয়ার আইডিয়া হলো না। তো এগুলো মাল্টিস্টোরিড করতে পারে, উত্তরায় চারিদিকে মাল্টিস্টোরিড হচ্ছে, এবং প্রত্যেককে কিন্তু এই সিভিল এভিয়েশনের পারমিশন নিতে হয় এবং রাজুকের পারমিশন নিতে হয়। এবং অনেক ক্ষেত্রে কিন্তু আমি জানি না, স্কুলের ব্যাপারে বলবো না, বাট অনেক ক্ষেত্রে এটা হয়েছে যে পারমিশন হয়তো 6 তলার নিয়েছে, বানিয়েছে 8 তলা, 8 তলার পারমিশন হয়েছে 9 তলা, উপরে একটা টেম্পোরারি শেড করেছে। এইভাবে মানুষ ভায়োলেট করেছে আইনকে, এবং এটা ওইদিকেই শুধুমাত্র হয়নি, উত্তর এইদিকে আপনার বাড়িধারাতে দেখেন, গুলশানে দেখেন, অনেক জায়গায় এটা হয়েছে। এটা উচিত নয়। তো এখন এগুলা মানুষ বলতে পারে যে এখানে তো জমির প্রচণ্ড দাম, আমি এখানে একটা কনস্ট্রাকশন করতে গেলে আমি কেন করব না? তাহলে আপনাকে ডিসিশন নিতে হবে রানওয়ে এখানে এয়ারপোর্ট সত্যি থাকবে কিনা। আইডিয়ালি এয়ারপোর্ট শুড হ্যাভ গন, আজকে থেকে 20 বছর আগে এটার এয়ারপোর্টের কাজ শুরু হওয়া উচিত ছিল। এখানে 3rd টার্মিনাল না করে ওখানেই আমাদের টার্মিনাল করে আন্তর্জাতিক মানের একটা বিমানবন্দর আমরা 20 বছরে করতে পারতাম। আমরা যদি পদ্মা সেতু করতে পারি, আমরা যদি টানেল করতে পারি, আমরা যদি এক্সপ্রেসওয়ে করতে পারি, আমরা 4 লেন 8 লেন হাইওয়েজ করতে পারি, আমরা ওই রানওয়েটাও আমরা করতে পারতাম। এবং যদি সে না শুরু হয়ে থাকে এখনও এই অ্যাক্সিডেন্টের ফলে আমাদের একটা ট্রিগার হওয়া উচিত যে না, আমরা এই রানওয়ে এখান থেকে আমরা আগামী 20 বছরের মধ্যে আমরা এখান থেকে সরে যাব, আমরা অন্য কোথাও চলে যাব। এবং একই সঙ্গে আমি বলবো যে বিমান বাহিনীর, বাংলাদেশ বিমান বাহিনীর দুর্ভাগ্যবশত আমাদের 3টা মেজর ফ্লাইং ঘাঁটি আছে। যশোর বেসিক, সেখানে ট্রেনিং হয়, পিওর ট্রেনিং। ঢাকা, এখানে ফাইটার আছে, হেলিকপ্টার আছে। যশোরে, চিটাগংয়ে আমাদের কিছু ফাইটার আছে, এবং আরেকটা আমরা নতুন এয়ারপোর্ট করেছি যেটা ডিজাইন ফর অপারেশনাল ইউজ, সেটা হচ্ছে কক্সবাজার। কিন্তু কক্সবাজার বাড়া হয়েছে মায়ানমারের দিকে চোখ রেখে, ঠিক আছে? ঢাকার প্রতিরক্ষার জন্য, ঢাকার যেটা আমাদের হার্টল্যান্ড, ঢাকা ইজ আমাদের যেটা মিলিটারিতে আমরা বলি সেন্টার অফ গ্রেভিটি, সেই সেন্টার অফ গ্রেভিটিকে প্রোটেকশন দেওয়ার জন্য ঢাকার আশেপাশে আমাদেরকে একটা অপারেশনাল ফাইটার বেস করতেই হবে। তো সেটা আইডিয়ালি আমরা করতে পারি ঢাকার বাইরে, টাঙ্গাইলে করতে পারি, ঘাটাইলে করতে পারি, যেখানে হয়তো সেখানেও কিন্তু আপনাকে ফরেস্টের ল্যান্ড নিতে হবে, কোনো আদিবাসীর ল্যান্ড নিতে হবে, কোনো কৃষকের ল্যান্ড নিতে হবে, কোনো ইন্ডাস্ট্রিও এখানে গড়ে উঠছে, ডিসপ্লেসমেন্ট হবে। এবং যেখানেই বাংলাদেশের ডিসপ্লেসমেন্ট হয় সেখানে কিন্তু প্রচণ্ড হয়, জনরোষ হয়ে যায় যে না, আমার যেখানেই করো ঠিক আছে, এয়ারপোর্ট করতে হবে, কিন্তু আমার জমিতে না। তো সেখানে সরকারকে
একটা কিন্তু স্বাধীনতার 5 দশকেও কেন আমরা সময় উপযোগী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারলাম না? এখানে কি আমাদের সদিচ্ছার ঘাটতি দেখেন? কে বলল সময় উপযোগী? এই কথা তো আমি বলিনি। সময় উপযোগী করতে পারিনি এটা তো বলিনি। আমাদের যথেষ্ট, আমরা শুরু করেছিলাম জিরো থেকে, আপনারা তো সেটা দেখেননি। আমরা শুরু করেছিলাম জিরো থেকে, সেখান থেকে আমরা অনেক দূর এগিয়ে এসেছি। কিন্তু এবং বিশেষ করে আমি বলবো যে আর্মি এবং নেভির উন্নয়ন যেটা হয়েছে, অল দ্য ওয়ে উন্নয়ন হয়েছে, সেটা চোখে পড়ার মতো। এয়ারফোর্সেরও উন্নয়ন হয়েছে, কিন্তু নট এট পার উইথ দেম। মিয়ানমার কিংবা ভারতের দিকে যদি আমরা দৃষ্টি রাখি, তাদের যেভাবে উন্নতি হয়েছে সেখান থেকে তো আমরা অনেকটাই পিছিয়ে। মায়ানমারের থেকে তো আমরা অনেক বেটার পজিশনে আছি। মায়ানমার তো একটা যুদ্ধ পীড়িত, গৃহযুদ্ধ পীড়িত একটা দেশ। আমরা তো গৃহযুদ্ধ পীড়িত দেশ না, আমরা একটা ইউনাইটেড নেশনস, নেশন অফ ওটার সাথে ভারতের সাথে এখন প্রতিরক্ষা ব্যবস্থা আপনি আমাদের যে ডিটারেন্স, এগুলো তো অনেক থিওরিটিক্যাল এসে যায়। আমাদের ভারতের সাথে যুদ্ধ করারও কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের কোনো সীমান্ত বিরোধ নাই। ভারতের সাথে আমাদের যেসব বিরোধ আছে সেগুলো হচ্ছে নদী বিষয়ক এবং সীমান্ত বিষয়ক। সীমান্ত ইজ অল দ্য টাইম মার্ক। যেগুলো আছে ইরিটেন্টস আমরা বলি, এগুলো নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে শেষ করা যায়। কিন্তু আমাদের প্রতিরক্ষার জন্য যে শক্তিটা দরকার সেটা আমাদের যথেষ্ট আছে। এক্সেপ্ট আমি বললাম যে এই যে এয়ারফোর্সের ফাইটার্সের ক্ষেত্রে একটু ঘাটতি আছে, সেটা ইচ্ছা করলে আমরা কয়েক বছরের মধ্যে এটা করতে পারি। উই হ্যাভ ট্রেন্ড ম্যান পাওয়ার, কিন্তু আমাদের ইকুইপমেন্টগুলো আপডেট করতে হবে। ঠিক আছে, আমাদের নেভি দেখেন, আমরা সব কিছুই কিন্তু আমরা জিরো থেকে শুরু করেছি। জিরো থেকে আজকে আপনার 7-8 ডিভিশন সৈন্য, এখানে কিছুই ছিল না। 3টা ব্রিগেড দিয়ে আমরা 72 সালে শুরু করেছিলাম। 3টা ব্রিগেড মেক্স 1 ডিভিশন, রাইট? এবং সেটাও না ছিল ট্যাঙ্ক, না ছিল আর্টিলারি, না ছিল ভালো এখন আপনার 7-8টা ডিভিশন বাংলাদেশে আছে। নেভির একটা ফিশিং ট্রলারের মতো ছিল না, সেখান থেকে এখন দেখেন আপনার ফ্রিগেট হয়েছে, এসকর্ট ভেসেলস হয়েছে, সাবমেরিনস হয়েছে, হেলিকপ্টারস হয়েছে, অনেক কিছু। মিসাইল প্রথম যখন মিসাইল আসলো, ইট ওয়াজ বিগ থিং, বাট দে হ্যাভ গট লট। তো এয়ারফোর্সেরও আমাদের অনেক কিছু হয়েছে, কিন্তু ইটস এ ভেরি ক্যাপিটাল ইন্টেন্সিভ। তো এখন সরকার যদি চায় আমাদের সক্ষমতা বাড়তে পারে, এবং আমি মনে করি যে বাংলাদেশ প্রতিরক্ষা ক্ষেত্রে যথেষ্ট সক্ষম, কিন্তু যেসব ঘাটতি আছে সেগুলো আমাদেরকে পূরণ করতে হবে। সবারই ঘাটতি, ভারতের ভীষণ ঘাটতি। ভারতের চিফ দেখেননি সেদিন কি বলছে? 44 এয়ারফোর্সের 44 স্কোয়াড্রন তাদের অথরাইজ, সেখানে কমতে কমতে এখন বোধহয় 32 না 34 স্কোয়াড্রন হয়ে গেছে। তাদের এয়ারক্রাফট অনেক পুরনো। তারা তো আমাদের তো এই F7 থেকে পুরনো প্লেন চালাচ্ছে। জ্যাগুয়ার 40 বছর পুরানো জ্যাগুয়ার, ওটা সারা পৃথিবীতে একমাত্র ইন্ডিয়ান এয়ারফোর্স ফ্লাই করে, দুনিয়াতে কেউ ফ্লাই করে না। তো তারা তো চালাচ্ছে। ইফ ইউ ক্যান মেনটেন ইট, ইউ ক্যান ফ্লাই ইট, অ্যান্ড ইফ ইউ ক্যান আপগ্রেড ইট অলসো। কিন্তু যেহেতু আমরা দুর্ঘটনার সম্মুখীন হলাম, আমাদের নিরাপত্তার স্বার্থে কি কি শিক্ষা আমরা এই দুর্ঘটনা থেকে নিতে পারি, সেই প্রশ্ন আপনার কাছে রেখে যাচ্ছি। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। আবারও ফিরে এলাম যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আমাদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এই দুর্ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি। এই দুর্ঘটনা থেকে শিক্ষার বড় জিনিসটা হচ্ছে, যেটা আমি আগেও বলেছি, যে আমাদের বিমান বাহিনীর জন্য অন্তত একটা অপারেশনাল এয়ারফিল্ড দরকার, যেটা কেবলমাত্র বিমান বাহিনী অপারেট করবে এবং বিমান বাহিনীর প্রয়োজন অনুযায়ী এটা ডিজাইন করা হবে। এটার আর্কিটেকচারটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে কোনো মিলিটারি এয়ারফিল্ডের আর্কিটেকচার, এটা একটা সিভিল এয়ারফিল্ডের আর্কিটেকচার থেকে ডিফারেন্ট হয়। তো আমাদের অন্তত একটা দরকার। আর যেটা আমরা কক্সবাজারে কিন্তু ইনভেস্টমেন্ট করেছি, সেখানে ওই ধরনের একটা এয়ারফিল্ড আমাদের দরকার। আর আধুনিকায়ন, আমাদের F7 আমাদেরকে, আমি বলবো F7 আমাদেরকে যথেষ্ট ওল্ড ফেইথফুল, আমাদেরকে যথেষ্ট বিশ্বস্ততার সাথে বাংলাদেশকে সার্ভ করেছে। কিন্তু তারও একটা সময় এসেছে এই F7কে বিদায় দিয়ে আমাদের একটা আধুনিক সেটা চাইনিজ মেড J-10 হতে পারে, সেটা সোভিয়েত রাশিয়ান মেড সুখোই 35 হতে পারে, সেটা এরো ফাইটার ব্রিটিশ
আমেরিকান ইয়ে হতে পারে। তো সেটা আমাদের বিশেষজ্ঞরা দেখবে, এবং আমরা যদি পয়সা দিতে রাজি থাকি তাহলে বিশ্বের যে কোনো ওয়েপন্সই আমরা কিনতে পারবো, কিন্তু সেটা আমাদের অ্যাফোর্ডেবল হতে হবে। খালি কিনলে তো হবে না, সেটা মেনটেন করতে হবে, সেটা অপারেট করতে হবে ওভারে। উই অলওয়েজ টেক দ্য কস্ট ওভার অ্যাবাউট 20 years পিরিয়ড, যে এই এয়ারক্রাফটটা কিনলে আবার 20 বছরে আমাদের কতটুকু খরচ হবে, এর পিছনে আমাদের কী হবে। আচ্ছা, আরেকটা জিনিস আপনি বলেছেন প্রশিক্ষণের ব্যাপারে প্রশ্ন উঠেছে। এটা আমি বলতে পারি যে আমাদের প্রশিক্ষণ, বিশেষ করে ফ্লাইং ট্রেনিং, এটার জন্য আমাদের রেগুলার শুধুমাত্র বাংলাদেশের, আমরা আন্তর্জাতিক মান নয়, আমাদের এটা চেক করার জন্য আমরা রয়্যাল এয়ারফোর্সের একটা এক্সামিনিং টিম আছে, তারা আসে, তারা আমাদের ইনস্ট্রাক্টরদের সাথে ফ্লাই করে তাদের যে কোয়ালিফাইং এগুলো তারা ইভ্যালুয়েট করে, এবং আমাদের সবসময় আমরা দেখা গেছে যে আমাদের রেজাল্ট খুব ভালো হয়। আরেকটা জিনিস যে আমাদের যেসব বাংলাদেশ স্টার্টেড উইথ 0 ট্রেনিং ইনস্টিটিউট, আমাদের কিছুই ছিল না। এক চট্টগ্রামে আমাদের সৈনিকদের জন্য একটা ছাড়া, ওই যে ইবিআরসি, ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার ছাড়া আমাদের কিছুই ছিল না। সেখান থেকে দেখেন আর্মি, নেভি, এয়ারফোর্সের জন্য কত প্রশিক্ষণ ইনস্টিটিউট আমরা করেছি, যে প্রত্যেকটা এখন আমাদের বিদেশের মুখামুখি তো হতেই হয় না, বরঞ্চ বিদেশি প্রশিক্ষণার্থী এখন বাংলাদেশে আসছে, এবং যেহেতু তারা ভালো রিপোর্ট দিচ্ছে দেড় সহিত আরও বেশি আসছে। আপনাদের জানেন যে এই যে আমাদের যেমন স্টাফ কলেজ আছে মিরপুরে, স্টাফ কলেজ আছে, ন্যাশনাল ডিফেন্স কলেজ আছে। স্টাফ কলেজ বেসিক্যালি মেজর লেফটেন্যান্ট কর্নেলের জন্য, এনডিসি হচ্ছে ব্রিগেডিয়ার কর্নেল ব্রিগেডিয়ারদের জন্য। তো সেখানে অন্তত 16-20টা দেশ আসে, এবং অ্যাডভান্স কান্ট্রি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আপনার ইন্ডিয়া পাকিস্তান তো আছেই, ইন্ডিয়া পাকিস্তান, নেপাল, ভুটান, সৌদি আরেবিয়া, আপনার তুর্কি, আপনার জর্ডান, এরা রেগুলার আসতেছে এবং তারা ভালো রিপোর্ট দিচ্ছে। এবং এইসব তারা ফিরে গিয়ে তাদের দেশে, আপনি জানেন যে এই জাস্ট এর আগের ইন্ডিয়ান এয়ারফোর্স চিফ ওয়াজ আমাদের স্টাফ কলেজের গ্র্যাজুয়েট, এবং শ্রীলঙ্কাতে তো কয়েকজন এয়ারফোর্স এবং আর্মির চিফ তারা আমাদের গ্র্যাজুয়েট, তারা গিয়ে হয়েছে ওখানে। তারপরে আমাদের বিপসট আছে, এই যে আপনার আন্তর্জাতিক এই যে জাতিসংঘ মিশনের কিভাবে ডিউটি করতে হয়, কিভাবে পারফরমেন্স করতে হয়, সেই জন্য আমরা একটা স্কুল করেছি বিপসট, পিস অ্যান্ড সিকিউরিটি অপারেশনসের। তো সেখানে তো আমেরিকানরা আসছে, অস্ট্রেলিয়ানরা আসছে, আপনার আরও অন্যান্য ইউরোপিয়ান দেশে তারা রেগুলার আসছে, এবং তারা রিপোর্ট এই মুহূর্তে, এটা গত সপ্তাহে বোধহয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ এয়ারফোর্স প্রত্যেক বছর এক বা একাধিক এক্সারসাইজ করে। তাদের এয়ারক্রাফট এখানে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, এবং আমাদের এয়ারফোর্সের এয়ারক্রাফটের সাথে তারা এক্সারসাইজ করেছে, বিভিন্ন মিশন ফ্লাই করেছে। সো ট্রেনিং ইজ, আই উড সে, ফার্স্ট ক্লাস, বাট দের ইজ নো লিমিট না, আপনি আরও উন্নতি করতে পারেন। এবং বিশেষ করে যদি আধুনিক যুদ্ধবিমান বা আধুনিক প্রযুক্তি আপনার না থাকে, তাহলে শুধু থিওরিটিক্যাল ইয়েতে তো হবে না। তারপরে যেমন ধরেন এই এয়ারফোর্সের কথাই বলি, আমাদের এখন আগে এভিয়েশন ইঞ্জিনিয়ারিং এগুলো ছিল না, এখন আমাদের MIST, BUP এগুলোতে আমরা ট্রেনিং দিচ্ছি। ভবিষ্যতে আমাদের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার্স, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার্স এগুলো হবে, এবং তারা আমাদেরকে ওইসব খাত পূরণ করবে। একইভাবে টেকনিশিয়ানদের ট্রেনিংও হচ্ছে। সো আমার মনে হয় না আমরা ওইদিকে আছি। এখন ইনভেস্টমেন্ট দরকার, ইনভেস্টমেন্ট, এবং যেটা দরকার যে বেস্ট ভ্যালু ফর দ্য মানি, যে খরচটা আমরা করব সেটা থেকে আমরা সর্বোত্তম আমাদের উপকারটা পাচ্ছি কিনা, সেটা কিন্তু সরকার এবং আমাদের বিমান বাহিনীকে দেখতে হবে। আবার আমি বলবো যে কোনো অপারেশন আপনি এক্সারসাইজ করতে চান, এটা কখনোই রিস্ক ফ্রি নয়। কেউ যদি রিস্ক ফ্রি লাইফ লিড করতে চায়, তাহলে ব্যাংকে বা অফিসে কোথাও চাকরি করবে, সে মিলিটারিতে কেন আসবে? মিলিটারির যে কোনো অপারেশন ইজ ডেঞ্জারাস, এবং বিশেষ করে ফ্লাইং, এবং যদি সেটা ফাইটার ফ্লাইং হয়। আইডিয়ালি, যেটা আমি আবার বলবো, আমি খুবই মর্মাহত যে আজকে এই ঘটনাটা মাইলস্টোনে ঘটেছে, কিন্তু আমাদের আই এম অ্যাবসলিউটলি শিওর দ্যাট হি ট্রাইড হিজ বেস্ট, সেও বাঁচে নাই, শহীদ হয়েছে আমার সাথে এই নিরপরাধ। কিন্তু আইডিয়ালি হতো যে হ্যাঁ, আমরা একটা একদম খোলা জায়গায় আমরা ফ্লাইং করতাম, কেউ দেখতো না, কেউ কোথাও ডিস্টার্ব হতো না। সাউন্ড ইজ অলসো এ ভেরি ফ্যাক্টর, ওই এলাকায় যারা থাকে তারা
এই যে জেটগুলো যখন যায় এত নিচ দিয়ে, কিন্তু সেই জায়গাটা কোথায়? বাংলাদেশ এত ঘনবসতিপূর্ণ একটা দেশ। যেমন ধরেন আপনি আর্মির কথা বলেন, আর্মির বড় ধরনের এক্সারসাইজ বাংলাদেশে করা যায় না। ওই আমরা একটা দ্বীপ নিয়েছি, চর বলা যায়, মৌরফের চর, তো সেখানেও বড় ধরনের এক্সারসাইজ করা যায় না। আপনি কোথায় করবেন? এখন এমন এক সময় ছিল, তখন শীতকালে আমাদের ফসল হতো না, তো আমাদের ট্যাঙ্কগুলো আপনার খেতে বাড়িতে আমরা এক্সারসাইজ করতাম। এখন 365 ক্ষেত খালি থাকে না, জনসংখ্যা বাড়ছে, রাস্তাঘাট বাড়ছে, গ্রাম বাড়ছে, এক্সারসাইজ করার মতো জায়গা নেই। আপনি যে একটা ফোর্স নিয়ে যাবেন এক্সারসাইজ করবেন, তার সাথে আবার এয়ারফোর্স যদি যোগ করেন, ইটস ভেরি ডিফিকাল্ট। তো তার মধ্যেই করতে হচ্ছে আর কি। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে সারা দেশের শিক্ষার্থীরা। আমরা সকাল থেকে দেখছি মাইলস্টোন স্কুলে কিন্তু দুজন উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার প্রেস সচিব অবরুদ্ধ ছিল বেশ কয়েক ঘন্টা, এবং সচিবালয় গুলিস্তান এরিয়াগুলো আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে। এবং সবশেষ খবরে আমরা যেমনটি দেখলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 40 জন শিক্ষার্থী আহতও হয়েছে। এই পরিস্থিতি কেন এতটা জটিল হয়ে উঠল? ওটা সেক্রেটারিয়েটে যেটা আমি জেনেছি যে তারা যারা ম্যাট্রিকে ফেল করেছে তারা নাকি সেক্রেটারির ভিতরে ঢুকে গেছে, ঢুকে আইন শৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করেছে। এটা তো আমি কোনোদিনই সমর্থন করব না। আমি এই দেশের একজন নাগরিক হিসাবে আমি মনে করি যে আমরা যদি এই যে এতক্ষণ সেনাবাহিনীর কোয়ালিটি বললাম, বিমান বাহিনীর কোয়ালিটি, যদি আমার স্কুল কলেজের কোয়ালিটি ভালো না হয়, আমি মানুষ পাবো কোথায়? আমাদের সেটা প্রশাসনিক হোক, ইঞ্জিনিয়ারিং হোক, মেডিকেল হোক, আমরা যে গড়ে উঠতে হবে তো স্কুল কলেজ থেকে। এর আগে একবার আপনার ক্লাস 8-এর কতগুলো ছেলে ঢুকে গিয়ে অটো প্রমোশন নিয়ে আসলো না, তো সেখান থেকে আপনি দরজা খুলে দিয়েছেন। এখন যদি ম্যাট্রিকে তারা যদি বলে আমাদেরকে অটো প্রমোশন দিতে হবে, এবং তারা যদি সেই দাবি আদায় করে নিয়ে আসে, তো আমাদের কি হবে? এরা যে তারপরে কলেজে ভিড় করবে, কলেজে বলবে আমাদের কলেজকে ইউনিভার্সিটি বানাও। এভাবে তো আমরা শিক্ষাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছি। এবং ওই শিক্ষাটা যদি ধ্বংস হয়, আপনার বাকি শিক্ষায় আপনি এক্সপেক্ট করতে পারবেন না যে একজন কোয়ালিফাইড পাইলট বা কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার, কোয়ালিফাইড ডক্টর আপনার বেরিয়ে আসবে। কারণ মূল আপনার যেটা সেটা ফাউন্ডেশন ওখানে। হ্যাঁ, অ্যাক্সিডেন্টের ব্যাপারে মাইলস্টোনে যদি তাদের যদি দাবি দেওয়া থাকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। এবং আমি তখন অবাক হব না যে তারা বিক্ষুব্ধ হওয়ার মতো যথেষ্ট কারণ আছে। কিন্তু সেক্রেটারিয়েটের যেটা আমি এখন পর্যন্ত শুনেছি, যে এটা তারা ম্যাট্রিকে যারা ফেল করেছে তারা চায় তাদের অটো প্রমোশন। দ্যাট ইজ অ্যাবসলিউটলি নট অ্যাকসেপ্টেবল। মাইলস্টোনের শিক্ষার্থীরা যে দাবি জানাচ্ছে বা যে দাবি তারা করছে যে মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে, আমার না, এটার সাথে আমার সম্পর্ক নাই, এবং আমার বিমান বাহিনীরও নিশ্চয়ই কোনো সম্পর্ক থাকবে না। গোপন করার কি কারণ হতে পারে? আমি তো কোনো কারণ দেখি না। কারণ স্কুলের শিক্ষার্থী কারা তারা জানে, তাদের ঠিকানা আছে, তাদের প্যারেন্টস আছে, তারা কোথায়, কেউ মারা গেলে তার তো ডেড বডি থাকবে। বা যদি সে ধরেন এমনও হয় অ্যাক্সিডেন্টে সামটাইমস কতগুলো ডেড বডি নাকি আইডেন্টিফাই করা যাচ্ছে না, হুইচ ইজ পসিবল। কারণ পুড়ে গেলে যাদের উপরে যে প্লেনটা পড়েছে তাদের এবং এমনও যদি পুড়ে যায় যে সেখানে তার কিছুই দেহাবশেষ পাওয়া যায়নি, তাহলে তার তো ঠিকানা থাকবে, তার প্যারেন্টস থাকবে, তার অ্যাড্রেস থাকবে, অ্যান্ড দের ইজ নাথিং টু হাইড। এখানে তো লুকানোর আমি কোনো কারণ দেখি না। লুকাবে কেন? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমাদের সঙ্গে জুমে এই মুহূর্তে যুক্ত আছেন ডাক্তার মির্জা মোহাম্মদ তাইবুল ইসলাম, আবারও যুক্ত হচ্ছে তার সঙ্গে। আপনি কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, আপনি বার্ন ইউনিটের পরিস্থিতি আমাদের জানিয়েছেন। একটু জানতে চাই যে এখন এই মুহূর্তে আসলে কতজন গুরুতর আহত রোগী বার্ন ইউনিটে আছে এবং তাদের জন্য বিশেষ কি ব্যবস্থা নেওয়া হয়েছে? থ্যাংক ইউ। এই মুহূর্তে গুরুতর রোগী আসলে 25% বার্নের উপরে যতজনই আছে প্রত্যেকেই গুরুতর আহত। কারণ 25%টাই হচ্ছে লিমিটেড, যে এর বেশি বার্ন হলে সেটা সিভিয়ার বার্ন, অর্থাৎ গুরুতর বার্ন। এই ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি অনেক বেশি। তাদের জন্য যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা হলো তারা আইসিইউতে এবং এইচডিইউতে তারা ক্লোজ অবজারভেশনে আছে। ইন্ট্রাভেনাস ফ্লুইড, তারপর অ্যান্টিবায়োটিক, পেরিফেরাল নিউট্রিশন, সব ধরনের ট্রিটমেন্টই চলছে। তাদের জন্য যে প্রয়োজন সেটা হলো যে তাদের যে পুড়ে গিয়ে যে অংশটা মরে গিয়েছে শরীরে, সেই অংশটাকে দ্রুত কেটে ফেলে দিতে হবে। তাহলে তার শরীরে যে ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশনটা সেটা অনেকটা কমে আসবে। এবং কেটে ফেলে দেওয়া অংশটাতে যাতে আবার ইনফেকশন না হয়, সেজন্য ওখানে আর্টিফিশিয়াল স্কিন গ্রাফট অথবা ক্যাডাভারিক স্কিন গ্রাফট অথবা ডোনার স্কিন গ্রাফটকে গ্রাফটিং করে দিলে মোটামুটি তারা
এই সিচুয়েশনটাকে এখন কোপ আপ করতে পারবে। এই প্রসেসটা এখন চলছে। এটা আজকে তো মাত্র প্রথম দিন বার্নের পরে, ফার্স্ট পোস্ট বার্ন ডে। সেকেন্ড, থার্ড বা ফিফথ, মানে প্রথম 7 দিনের মধ্যে এই কাজটা করতে হয় যখনই পেশেন্ট হেমোডাইনামিক্যালি স্টেবল হবে, অর্থাৎ তার ব্লাড প্রেশার তারপরে অন্যান্য সিস্টেম যখন নর্মাল থাকবে তখনই আমরা এই অপারেশনগুলো করতে পারবো। সেই জন্য রোগীকে প্রিপেয়ার করার প্রস্তুতি চলছে এখন। এখন এক্সাক্ট সংখ্যাটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে এটা আরো তো বিভিন্ন হাসপাতাল থেকে এখনো আসছে, সিএমএস থেকে এসছে, তারপরে কুর্মিটোলা হসপিটাল থেকে কিছু পেশেন্ট শিফট হচ্ছে। তো সংখ্যাটা এই মুহূর্তে 20 থেকে 30 জনের মতো হবে যারা খুব সিভিয়ার বার্ন, যাদের ইমিডিয়েট অপারেশন করার প্রয়োজন হতে পারে বা আদার মেজার্স নেওয়ার প্রয়োজন হতে পারে। আর বাকি আরো 20 থেকে 25 জনের মতো আছে যাদের বার্নের পরিমাণটা এর চেয়ে কম, হয়তো এটা 8% বা 10% বা 20% সর্বোচ্চ। এভাবে দুইটা ক্যাটাগরাইজ যদি আমরা করে বলি তাহলে বলা যেতে পারে আর কি। ডাক্তার তাইবুল ইসলাম, যেহেতু দগ্ধ রোগীদের চিকিৎসা দীর্ঘ সময় নিয়ে চলে, তাদের জন্য কি পরামর্শ থাকবে আপনার? তাদের না, শুধু তাদের ফ্যামিলি এবং আমরা যারা আছি চিকিৎসক, আমাদের সকলকে এটা ধরে নিতে হবে যে এটা লম্বা একটা প্রসেস, এটা একটা অনেকটা যুদ্ধের মতো। এই যুদ্ধটা যত দিন যায় তত বেশি জটিল আকার ধারণ করে। আর পাশাপাশি পেশেন্টদের সাইকোলজিক্যাল, পেশেন্টের গার্ডিয়ান বা প্যারেন্টস যারা আছে, আত্মীয় স্বজন, তাদের সাইকোলজিক্যাল সাপোর্টও প্রয়োজন এবং ফিজিওথেরাপিও প্রয়োজন, যাতে তারা সুস্থ হওয়ার পরে আবার নর্মাল জীবনে এসে কাজ করতে পারে। তো কাজে এখানে আমাদের যেটা কার্যক্রম সেটা হলো একটা মানে কমপ্লিট রিহ্যাবিলিটেশন প্রসেস এন্ড ট্রিটমেন্ট প্রসেস। এটার জন্য আমাদের টিম আছে, সেই টিম অনুযায়ী আমরা সাইকোলজিস্ট সহ ফিজিওথেরাপিস্ট এবং আমাদের প্লাস্টিক সার্জন, অন্যান্য স্পেশালিস্ট সবাই মিলে আমরা এই কাজটা করি। আমরা আশা করি এই নতুন যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে আমরা এটাকে খুব দ্রুতই সুস্থভাবে সুন্দরভাবে ওভারকাম করতে পারবো। সে প্রত্যাশা আমাদেরও থাকছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি কি কোনো প্রশ্ন করতে চাইছেন? না, প্রশ্ন না, আমি জাস্ট কংগ্রাচুলেট করতে চাই আমাদের এই সমাজ, আমাদের যে ডাক্তার সমাজ এবং বিশেষ করে বার্ন ইউনিট নিয়ে যারা আছেন সমস্ত জাতি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আজকের এই শোক দিবসে আমাদের মানে যেটাকে আমরা বলি হ্যাটস অফ টু দেম, আমরা স্যালিউট করছি যে আমাদের এই এবং জাতির ক্রান্তি লগ্নে তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন এবং এই যে জানগুলো বাঁচবে, মানে এটা জাতির কৃতজ্ঞতা তাদের সামনে। আমার মনে হয় আমাদের কৃতজ্ঞ থাকবো সবার জন্য। এবং এই বার্ন ইউনিটটা দেখেন আজকে আমাদের এটা হওয়াতে যে কতগুলো মেজর ইভেন্টস থেকে আমরা কিন্তু বেঁচে গেছি। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইশফাক ইলাহি চৌধুরী আপনাকেও। দর্শক, শেষ করছি দেশোদ্ধার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।